দর্শক সবাইকে আমন্ত্রণ। প্রবাসী বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য মিয়ানমার এবং আরাকান আর্মির উপর চাপ প্রয়োগে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার জাতিসংঘের সদর দপ্তরে মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে বসে বিশেষ অধিবেশন। সম্মেলনে দেওয়া বক্তব্যে আহ্বান জানান ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশের মাধ্যমে মাদক পাচার সহ নানান অপরাধের হুমকির মুখে বাংলাদেশ। রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, সমাধানও রয়েছে সেখানেই। তাই মিয়ানমার সরকার ও আরাকান আর্মির উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে দ্রুত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন শুরুর তাগিদ দেন ডক্টর ইউনূস। তিনি সতর্ক করে বলেন, মিয়ানমারের বৃহত্তর সংস্কার প্রক্রিয়ার জিম্মি করে এই প্রত্যাবাসন ফেলে রাখা যাবে না। সংকট থেকে উত্তরণের আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে 7 দফা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। Rohingya crisis originated in Myanmar. Its solution lies in Myanmar. The international community must put effective pressure on Myanmar and the Arakan army to immediately stop persecution of the Rohingyas and start working for their expeditious repatriation to Rakhine. It is the only solution of the crisis. লেবাননে নতুন করে কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় বেড়েছে দালালের তৎপরতা। চক্রের খপ্পরে পড়ে সর্বশান্ত হচ্ছেন অনেক বাংলাদেশি। স্বজনদের ভিসা এবং কাজ দেয়ার নাম করে প্রবাসীদের কাছ থেকেও হাতিয়ে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা। প্রবাসীদের বিএমইটি কার্ড এবং বিমানের টিকিট নিয়েও চলছে প্রতারণা। অভিযোগ রয়েছে, অসাধু কিছু সরকারি কর্মকর্তার যোগসাজশে এসব অপকর্ম করছে দালালরা। লেবানন থেকে সহকর্মী বাবু শাহের প্রতিবেদনে বিস্তারিত। 2020 সালে বৈরুত বন্দরে বিস্ফোরণের পরই ধস নামে লেবাননের অর্থনীতিতে। এরপর 2023 সালে ইসরায়েলি হামলার জেরে পরিস্থিতি হয় আরও শোচনীয়। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই ঘুরে দাঁড়াতে শুরু করেছে লেবাননের অর্থনীতি। লাগামহীন মূল্যস্ফীতিতে বিপর্যস্ত অনেক বাংলাদেশি গত 4 বছরে লেবানন থেকে দেশে ফিরে এসেছেন। তবে এখন দেশটির অর্থনীতি আবার সচল হতে শুরু করায় বেড়েছে বিদেশি শ্রমিকের চাহিদা। এই সুযোগে বেড়েছে প্রতারকদের দৌরাত্ম্য। দেশটির শ্রমবাজারে নতুন করে বাংলাদেশিদের আগ্রহ বাড়ায় জাল ভিসা ও কাজের প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে দালালরা। স্বজনদের লেবানন আনতে গিয়ে দালালদের কাছে সর্বস্ব হারাচ্ছেন দেশটিতে বসবাসরত অনেক বাংলাদেশিও। বর্তমানে জাল ভিসাটা অনেক বড় একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। সাধারণ প্রবাসীরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশি সাইদুল নামের লোকের কাছে ভিসা বাবদ ভিসার জন্য টাকা জমা দিয়েছিলাম। উনি আমাদের কাছ থেকে জাল ভিসা দিয়ে $94,000 টাকা নিয়ে উনি উদা হয়ে গেছে। দূতাবাসের কাছে অনুরোধ যাতে এইগুলা কঠিনভাবে এবং তদন্ত করে এবং এইসব দালালকে আইনের আওতায় আনে। অভিযোগ উঠেছে, বাংলাদেশের কয়েকজন অসাধু কর্মকর্তার যোগসাজশে ভুয়া বিএমইটি কার্ড ও জাল বিমানের টিকিট হাতে ধরিয়ে দিয়ে অভিনব প্রতারণা করছে দালাল চক্র। দূতাবাসে অভিযোগ না জানাতে দেয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। মেন গ্যারান্টি থেকে মেন মজমা থেকে ভিসা থেকে মেন পাওয়ার থেকে টিকিট পর্যন্ত জাল করে দেওয়া। যেদিন ফ্লাইট হবে এই দিন দেখা যায় দালাল নাই, দালাল উধাও হয়ে গেছে। তারা আমাদের কাছ থেকে টাকা নেয় এবং সবকিছুই করে জালিয়াতি। তারা জাল ভিসা দেয়, ম্যান পাওয়ার করায়, সবকিছুই করে, কমপ্লিট করে, কিন্তু দেখা যাচ্ছে যে টিকিটের মুহূর্তে অনেক সময় দালালরা পালাইয়া যায়। দালাল চক্রের তৎপরতা বাড়ার বিষয়টি স্বীকার করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। জাল ভিসার বিষয়টি এখন খুবই প্রকট আকার ধারণ করেছে। দূতাবাসের নিকটে অনেকগুলো অভিযোগ এসছে। এই বিষয়ে এখানকার কর্তৃপক্ষ তদন্ত করছে। তার সাথে জড়িত নানানভাবে এটিকে ব্যবহার করছেন, তাদেরকে খুঁজে বের করা হবে এবং এর যে পরিণতি হবে সেটা অত্যন্ত ভয়াবহ। বর্তমানে লাখের বেশি বাংলাদেশি কাজ করছেন লেবাননে। ভিসা প্রক্রিয়া স্বচ্ছ হলে এ সংখ্যা আরও বাড়ার প্রত্যাশা প্রবাসীদের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সেবা পেতে প্রবাসী ডেস্ক চালুর আহ্বান জানিয়েছেন ওমানে বসবাসরত বাংলাদেশিরা। ভোগান্তি ছাড়াই জমি রেজিস্ট্রেশন কিংবা ভোটার আইডি কার্ডের মতো সেবা পেতে চান তারা। ওমান থেকে প্রতিনিধি মোহাম্মদ রফিকুল্লাহর পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে বসবাস প্রায় 8 লাখ বাংলাদেশির, যাদের বেশিরভাগই বিভিন্ন প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কর্মরত আছেন। এর পাশাপাশি ব্যবসার সাথে জড়িত অনেক বাংলাদেশি।
এসব প্রবাসীরা বলছেন স্বল্প সময়ের জন্য ছুটি নিয়ে দেশে ফিরতে হয় তাদের। এ সময় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে নিয়মতান্ত্রিক জটিলতার কারণে স্বল্প সময়ে কাজ শেষ করা সম্ভব হয় না তাদের পক্ষে। এ অবস্থায় প্রবাসী হেল্প ডেস্ক চালুর আহ্বান জানান তারা। প্রতিটা সরকারি দপ্তরে একটা প্রবাসী ডেস্ক চালু করা উচিত ফাস্টেস্ট সার্ভিস দেওয়ার জন্য। দেখেন, আমি আমার একটা জমির কাজে ব্যক্তিগতভাবে গিয়েছি, আমার ছুটি ছিল 20 দিনের অ্যানুয়াল লিভ থেকে আমি গিয়েছি, আমি আমার পারপাস সলভ করে আসতে পারিনি। 3 মাসের ছুটিতে যাই, ভোটার আইডি কার্ডটা আমরা সংগ্রহ করতে পারি না। ভূমি রেজিস্ট্রির জন্য গেলে, ভোটার আইডি কার্ডের জন্য গেলে বা পাসপোর্ট সংক্রান্ত অনেক বিষয় আমরা যদি যাই, তখন আমরা প্রবাসীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। প্রবাসীরা বলছেন এ ধরনের উদ্যোগের ফলে দেশে রেমিটেন্সের প্রবাহ আরও বাড়বে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। পোশাক খাতের বিশ্বখ্যাত সুইডিশ ব্র্যান্ড H&M চলতি বছরের 9 মাসে 135টি বিক্রয় কেন্দ্র বন্ধ করে দিয়েছে। এর মধ্যে এশিয়া, ওশেনিয়া এবং আফ্রিকা অঞ্চলেই বেশি বন্ধ করে দেওয়া হয়েছে, মোট 78টি। H&M গ্রুপের বর্তমানে বিশ্বব্যাপী মোট বিক্রয় কেন্দ্র রয়েছে 4118টি। এক বছর আগেও যেটা ছিল 4298টি। সব মিলিয়ে 2 শতাধিক বিক্রয় কেন্দ্র বন্ধের পরিকল্পনা রয়েছে। আবার নতুন করে 80টি বিক্রয় কেন্দ্র চালুরও ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশি পোশাক পণ্যের অন্যতম বৃহৎ ক্রেতা প্রতিষ্ঠান H&M অর্থমূল্য বিবেচনায় বাংলাদেশের রপ্তানিকৃত মোট পোশাকের 2 থেকে 7% ক্রয় করে এই বৈশ্বিক ব্র্যান্ডটি। কেবল H&M-ই নয়, বাংলাদেশ থেকে পোশাক ক্রেতাদের মধ্যে অন্যতম স্প্যানিশ জায়ান্ট ইন্ডিটেক্স চলতি বছরের 31 জানুয়ারি পর্যন্ত প্রতিষ্ঠানটির মোট 5563টি বিক্রয় কেন্দ্র থাকার তথ্য জানানো হয়, অথচ এক বছর আগেও সংখ্যাটি ছিল 5692। ইন্ডিটেক্সের ব্র্যান্ড জারার বিক্রয় কেন্দ্রের সংখ্যাও কমেছে। প্রবাসী ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন সৌদি আরব সফররত বাংলাদেশি কর্মকর্তারা। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নার্গিস মোর্শেদা এবং বাণিজ্য মন্ত্রণালয়ের গবেষণা কর্মকর্তা মকবুল হোসেন সৌদি আরবের জেদ্দা সফর করেন। এ সময় তারা প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ আইয়ুব তুষারের প্রতিষ্ঠান ঘুরে দেখেন। আইয়ুব ফার্স্ট ট্রেডিং নামের প্রতিষ্ঠানটির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ব্র্যান্ডের এসি, ফ্রিজ এবং ওয়াশিং মেশিনের স্পেয়ার পার্টস তৈরি করা হয়। এ সময় বাংলাদেশি কর্মকর্তারা প্রবাসী ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের বিভিন্ন সহায়তার বিষয়ে জোর দেন। বাংলাদেশের জাতীয় নির্বাচনে পূর্ণ সহযোগিতা করবে জাতিসংঘ। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে আশ্বাস দেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ভোট বানচালে দেশি বিদেশি পরিকল্পিত সংঘবদ্ধ চক্রান্ত কাজ করছে বলেও জাতিসংঘ মহাসচিবকে অবহিত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া সংস্কার এবং রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। নিউ ইয়র্ক থেকে আহমেদ রাজার প্রতিবেদন। নিউ ইয়র্ক সফরের 8ম দিনে ব্যস্ত সময় পার করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকটি করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সাথে। বৈঠকের আলোচনায় উঠে আসে বাংলাদেশের আগামী নির্বাচন, সংস্কার ও রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়ে। প্রধান উপদেষ্টা ভোট বানচালে দেশি বিদেশি পরিকল্পিত সংঘবদ্ধ চক্রান্ত কাজ করছে বলে জাতিসংঘ মহাসচিবকে অবহিত করেছেন। এ সময় জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে পূর্ণ সমর্থন ও নির্বাচনে পূর্ণ সহযোগিতার কথা জানান। মিটিংটায় তো আর এত কিছু থাকে না, উনি তার ফুল সাপোর্ট এবং সলিডারিটি জানিয়েছে এ বিষয়ে, কিন্তু স্পেসিফিক তো অনেক পরে আলোচনা হয় বা একটু পরে আলোচনা হয়। এটা আরো ওনার থেকে মানে জুনিয়র লেভেলে আলোচনাগুলো হয় কি কি বা এটা হয়তো বা রেসিডেন্ট কোঅর্ডিনেটর যিনি আছেন তারা এটা দেখবেন। আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলন আয়োজনের জন্য মহাসচিবকে কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা। পরে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া আলাদা বৈঠকে ফেব্রুয়ারির নির্বাচনের আগে আন্তর্জাতিক মানবাধিকার রক্ষকদের বাংলাদেশে আরও বেশি পরিদর্শনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সময় মানবাধিকার রক্ষাকারী সংগঠনগুলোর প্রতি অর্থ পাচার বিরোধী ভূমিকা রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশের থেকে বিলিয়ন ডলার যারা চুরি করে নিয়ে গেছে তারা বিদেশে তো পালিয়ে গেছে, এবং তারা দেখা যাচ্ছে যে বিদেশ থেকে এক ধরনের অর্কেস্ট্রেটেড মুভ নিচ্ছে যে বাংলাদেশের ইলেকশনকে বাংলাদেশে কিভাবে ডিস্টেবিলাইজ করা যায়। বাংলাদেশ নিয়ে তারা হাজার হাজার ডিসইনফরমেশন, ফেক নিউজের ক্যাম্পেইন করছে। বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতি মূল্যায়নে স্বাধীন পর্যালোচনায় সহায়তা দেবে জাতিসংঘ। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে জানিয়েছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাওয়াব ফাতেমা।
এছাড়া সাবেক স্ন্যাপচ্যাট সিএসও ও বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন বিনিয়োগকারী ইমরান খান প্রফেসর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। 8 বছর ধরে চলা রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশ নিরাপত্তা এবং আঞ্চলিক বেশ কিছু ঝুঁকিতে রয়েছে। যে সংকটের সমাধান খোঁজার লক্ষ্য নিয়ে বেশ কিছু কাজ করেছে বাংলাদেশ, তবুও তার সমাধান মেলেনি। এবার জাতিসংঘের সহযোগিতায় অংশীজন দেশগুলোকে সাথে নিয়ে বাংলাদেশ আয়োজন করেছে রোহিঙ্গা কনফারেন্সের, যার মাধ্যমে আশু সমাধান খোঁজাই মূল লক্ষ্য। আহমেদ রেজা, যমুনা নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তী সরকারের মেয়াদেই পাচার হওয়া বেশ কিছু অর্থ ফেরত আনা হবে, আর বাকি অর্থ ফেরানোর ক্ষেত্রেও প্রস্তুত করে দিয়ে যাবে এই সরকার। সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির সভা শেষে কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি জানান, ভারত চাল দেবে না, তাই বিকল্প 3 দেশ থেকে আতপ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে ক্রয় সংক্রান্ত কমিটি। সম্প্রতি লন্ডন ভিত্তিক দৈনিক ফিনান্সিয়াল টাইমসের একটি তথ্যচিত্রে দাবি করা হয়, আওয়ামী লীগের বিগত 15 বছরের শাসনামলে বাংলাদেশ থেকে লুট হয়েছে প্রায় $234 বিলিয়ন, টাকার অঙ্কে যা প্রায় 28,54,800 কোটি টাকা। 5 আগস্ট পট পরিবর্তনের পর পাচার হওয়া এসব অর্থ ফিরিয়ে আনতে টাস্কফোর্স গঠন, লবিস্ট ফার্ম নিয়োগ সহ নানা উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যেই 5টি দেশের 7টি শহরে অনুসন্ধান চালিয়ে 40,000 কোটি টাকার সম্পদ চিহ্নিত করেছে এনবিআর। দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টা জানান, ফেব্রুয়ারির মধ্যে বেশ কিছু অর্থ ফেরত আনা সম্ভব হবে। অনেক লিগ্যাল ফার্মের সাথে আলোচনা করা হচ্ছে, তারপর অনেক এজেন্সির সাথে আলোচনা অনেক দূর কিন্তু এগোচ্ছে। হয়তো ফেব্রুয়ারির মধ্যে কিছু হয়তো আসতে পারে, কিন্তু বাকিটুকু আমরা কিন্তু ওই ক্ষেত্রটা প্রস্তুত করি, কারণ এই ফর্মালিটিস কিন্তু কোনো সরকারই কিন্তু অ্যাভয়েড করতে পারবে। বাংলাদেশে হঠাৎই চাল রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত, তাই বিকল্প 3 দেশ মিয়ানমার, থাইল্যান্ড এবং ভিয়েতনাম থেকে আতপ চাল আমদানির অনুমতি দেয়া হয় ক্রয় সংক্রান্ত কমিটির সভায়। চালের স্টক আছে, কিন্তু আমরা একটু আনসার্টেনটি আছে, আপনারা জানেন তো, পার্শ্ববর্তী দেশ থেকে হঠাৎ বলতে চাল দেবে না, তো এটা আমরা অলরেডি অ্যাপ্রুভ করেছি। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার কথা জানান অর্থ উপদেষ্টা। পাইকারি এবং হোলসেল ব্যবসায়ী কিছুটা ওদের হাত আছে যে বাজার না কমে, এটার ব্যাপারে আমরা সর্বতভাবে একেবারে সাফল্য অর্জন করতে পারি না। এটা তবে সারের ক্রয় মূল্য কমায় স্বস্তির কথা জানান তিনি। ক্রয় মূল্য যদি একটু কিছু কমছে আর কি। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস.ওয়াই রমাদান। সকাল 8টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় যান ফিলিস্তিনের রাষ্ট্রদূত। এ সময় বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজ খবর নেন তিনি। খালেদা জিয়া ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান। গাজাবাসী সহ ক্ষতিগ্রস্ত জনপদের মানুষের প্রতি সহমর্মিতা এবং সংহতি প্রকাশ করেন তিনি। ফিলিস্তিনের পাশে থাকার জন্য বিএনপি চেয়ারপারসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত ইউসুফ এস.ওয়াই রমাদান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য ডক্টর এনামুল হক চৌধুরী। আগামী বছর বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে 3টি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। গতবারের চেয়ে দাম বেড়েছে এসব প্যাকেজের। বিশেষ হজ প্যাকেজ 51,000 টাকা বাড়িয়ে 7,50,000 টাকা করা হয়েছে। এছাড়া সাধারণ প্যাকেজ 27,000 টাকা থেকে বেড়ে 5,50,000 এবং সাশ্রয়ী হজ প্যাকেজ করা হয়েছে 5,10,000 টাকা। প্যাকেজের মধ্যে হজ যাত্রীদের খাওয়া এবং কোরবানির খরচও ধরা হয়েছে। বাংলাদেশ থেকে হজ পালনে ইচ্ছুকদের জন্য সরকারি প্যাকেজ ঘোষণার পর জানানো হলো বেসরকারি প্যাকেজও। রাজধানীর একটি হোটেলে 3 শ্রেণীতে হজ প্যাকেজ ঘোষণা করে হাব। বিশেষ প্যাকেজ 7.5 লাখ, সাধারণ শ্রেণীতে 5.5 লাখ এবং সাশ্রয়ী প্যাকেজ 5,10,000 টাকা। গতবারের থেকে বেড়েছে প্যাকেজের মূল্য। মূল পার্থক্য গড়ে দিয়েছে মক্কা ও মদিনায় বাড়ি হোটেল ভাড়া। বিশেষ প্যাকেজে বাড়ি ভাড়া যেখানে 3,40,000, সাধারণ প্যাকেজে 1.5 লাখ টাকা আর সাশ্রয়ী প্যাকেজে ভাড়া 1,19,000 টাকা। এর বাইরে পরিবহন, সার্ভিস চার্জ, কোরবানি, খাবার, বিমান ভাড়া সহ অন্যান্য খরচ প্রায় একই। 12 অক্টোবর পর্যন্ত এটার মেয়াদ আছে। 12 অক্টোবরের মধ্যে আমরা বুঝে যাবো যে কোটাটা পূরণ হবে কিনা। আমাদের রিলেটেড অভিযোগ খুব কম, যেমন এয়ারলাইন্সের কারণে প্যাকেজ কম বেশি হয়েছে, তারতম্য হয়েছে, সেগুলো নিয়ে হজযাত্রীদের অভিযোগ আছে। এটি আমাদের নিয়ন্ত্রণে নয়।
এটি সরকার তথা এয়ারলাইন্সের উপর নির্ভর করে। তবে সৌদি সরকার কোনো খাতে খরচ বাড়ালে হাজিদের তা পরিশোধ করতে হবে। একই সাথে বিমান ভাড়া কমলে সেটিও প্যাকেজের সঙ্গে সমন্বয় করা হবে বলে জানায় হাব। এবার হাবের অন্তর্ভুক্ত কোনো এজেন্সির মাধ্যমে বেসরকারিভাবে হজে যেতে কেউ হয়রানির শিকার হবেন না বলেও নিশ্চয়তা দেওয়া হয়। এই বছর আপনারা মনে করেন সারা ওয়ার্ল্ডে আমরা ফার্স্ট হব ইনশাআল্লাহ। আমরা মনিটরিং করছি, একটা লোকের কোনো সমস্যা হয় নাই। এবছর যদি সমস্যা হয় আমরা এদের সাথে আমরা থাকবো। সাধারণ এবং সাশ্রয়ী প্যাকেজটি আমাদের সদস্যদের জন্য অনুসরণীয় বা এটা বাধ্যতামূলক। আর বিশেষ প্যাকেজ এটি ইচ্ছা করলে যে কোনো এজেন্সি এটি গ্রহণ না করে তার মতো করে আরেকটি প্যাকেজ তিনি নিতে পারবেন, কারণ আপনারা জানেন যে আমাদের অনেক 5 স্টার প্যাকেজ করেন। সরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের খাবার খরচ প্যাকেজের বাইরে থাকলেও বেসরকারি ব্যবস্থাপনায় উন্নত সার্ভিসের জন্য সেটি প্যাকেজের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে দাবি করে হাব। বিশেষ প্যাকেজটি হচ্ছে ফ্লেক্সিবল। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। প্রবাসী গণমাধ্যম কর্মীদের সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে আলোচনা সভা হয়েছে। এ সময় আগামী 2 বছরের জন্য সদস্য হওয়ার আবেদন প্রক্রিয়া শুরুর ঘোষণা দেওয়া হয়। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 25 অক্টোবর। এই বছর থেকে সম্পূর্ণ অনলাইন আবেদন পদ্ধতি চালু করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট মোহাম্মদ জোবায়ের, পরিচালনা করেন সেক্রেটারি তাইসির মাহমুদ। এ সময় .net বিল লিমিটেডের পরিচালক আব্দুল মান্নানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। দর্শক, এই সাথে শেষ করছি আমাদের আজকের প্রবাসী বাংলাদেশের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।